ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ইংলিশের বেসিক যে জিনিসগুলো, বেসিক গ্রামার পোর্শনটা ভালোভাবে আলোচনা করব। দেখো, আমরা যেটা করতে চাইছি আর আমরা যেটা জানবো সেটা কেয়ারফুলি জানবো, আর নোটবুক নিয়ে বসবো। যেটা প্রয়োজন সেটা নোট করব, আর কমেন্টে জানাবো যে এরপর কি করব, এরপর কি করব। ওকে? তো তোমরা তো সবাই জানো যে বেসিক পার্ট অফ দ্য ইংলিশ কি হতে পারে। একদম সেন্টেন্স থেকে। সেন্টেন্স কাকে বলে? আমরা কি বলবো? তাই তো? এটা বাংলায় ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা বাংলা ব্যাকরণও পড়েছি যে সেন্টেন্স কাকে বলে। এক বা একের বেশি শব্দগুচ্ছ পাশাপাশি সুশৃঙ্খলিতভাবে বসে কি বলবো? একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলবো। তাই তো? একটা সেন্টেন্স হতে গেলে কি দরকার? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে, আর পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে। তখন তাকে আমরা কি বলবো? আমরা সেন্টেন্স বলবো। তাহলে দেখো, সেন্টেন্স এর কটি পার্ট আছে, কটি অংশ আছে। আমরা 2 নম্বরে এটা জানতে পারবো, বাক্যের কয়টি অংশ বা কয়টি পার্ট। বোঝা গেল? তো আমরা স্বাভাবিকভাবে জানি একটা সেন্টেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। কিন্তু প্রেডিকেটকে ভেঙে আবার যে দুটো ভাগ আছে সেটাকে লিখবো কি? একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে কটি পার্ট হচ্ছে একটা সেন্টেন্সের? একটা সেন্টেন্সের 3টে পার্ট, 3 পার্ট, 3টি অংশ। নাম্বার 1 কি? সাবজেক্ট। নাম্বার 2 ভার্ব। নাম্বার 3 অবজেক্ট। তাই তো? 3টে পার্ট। এখন দেখো, এখন দেখো, আমরা যে জিনিসটা এখন বুঝবো সেটা হচ্ছে, একটা বড় সেন্টেন্স তো, একটা বড় সেন্টেন্সে স্বাভাবিকভাবে আমরা ভাবটা খুঁজে পেয়ে যাব। একদম বেসিক জিনিস। কিন্তু কিন্তু অনেক সময় সেন্টেন্স গঠনের সময় সাবজেক্টটা খুঁজে পেয়ে আমরা সেন্টেন্সটা বাংলা থেকে ইংলিশে বানাতে পারি না। তখন কি হবে? তখন প্রথমে করবো কি? ফুল বাক্যটা থেকে, কমপ্লিট বাক্যটা থেকে আমরা প্রথমে ভাবকে খুঁজে বার করবো। আমরা জানি
ভার্ব মানে কি? ক্রিয়া, তাই তো? তাহলে এখন দেখো, যখন আমি যখন আমি এটা করব, তখন দেখব, একটু লিখে নিই, মনে থাকবে তাহলে। মনে রাখতে হবে হবে প্রথমে প্রথমে বাংলা বাক্যটি থেকে ভাব বা ক্রিয়া বের করে নিব। ঠিক আছে, এটাই প্রথম কাজ হবে। তারপর আমরা করব তারপর ভাবটি বের করার পর পর ওই ভার্বটিকে 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 কি করব? কে দিয়ে প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার, যে উত্তর পাওয়া যাবে, তাকে বলবো আমরা সাবজেক্ট। তাকে বলা হবে সাবজেক্ট। ওকে, এরপর আমাদের কি বাকি রইল? বাকি রইল অবজেক্ট। এরপর সাবজেক্টকে সাবজেক্টটিকে কি কি বা কোথায়, কি বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে, তাকে
বলা হবে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা কত সহজ হলো, তোমরা একটুকু খেয়াল করো যে আমরা বাক্যের কটি অংশ তো পেয়ে গেলাম। ভার্বকে মনে রাখতে হবে, প্রথমে বাংলা বাক্যটি থেকে ভার্ব, বাংলা বাক্যটি থেকে প্রথমে আমরা এই ভার্বকে খুঁজব, ভার্বকে বের করে নেব। ভার্বকে বের করে কি করব, ভার্বকে বের করে আমরা বের করে আমরা কি করব, ভার্বটিকে বের করার পর ওই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হবে সাবজেক্ট। তাকে কি বলা হবে, তাকে আমরা সাবজেক্ট বলবো। এরপর কি আছে দেখো, এরপর সাবজেক্টটিকে কি বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে তাকে বলবো আমরা অবজেক্ট। এরপর যদি আমাকে বলা হয় আমি বল খেলি বা আমি স্কুলে যাই, ওটা তো সহজেই বলতে পারবো, আমি বল খেলি, দেখো কি আছে এখানের মধ্যে, ভার্ব কোনটা, এখানের মধ্যে ভার্ব হচ্ছে তোমার খেলি। এবারে ওই প্যাটার্নটা দেখো, ভাবার চেষ্টা করো, এই খেলিকে আমি কি দিয়ে, কি দিয়ে, বা ওখানে একটা কথা আরো লিখলে ভালো হয়, ওই খেলিকে কে দিয়ে প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবে ও, কে, বল, কে খেলে, তাহলে কে খেলে, এই খেলা কাজটা কে করে, তখন ও উত্তর দেবে কি আমি খেলি। তাহলে তখন আমি হয়ে যাবে, তখন আমি হয়ে যাবে সাবজেক্ট। এইবারে সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট পাওয়ার পর, সাবজেক্ট পাওয়ার পর আমি সাবজেক্টকে প্রশ্ন করব, কি করব, সাবজেক্টকে প্রশ্ন করব যে কি খেলো, যদি মাঠে যাবার বা কোথাও যাওয়ার থাকে তাহলে কোথায় যাও, যাও দিয়ে যদি কিছু থাকে, তাহলে সাবজেক্টকে প্রশ্ন করলাম কি, কি খেলি, খেলো নয়, কি খেলি। একটু ধৈর্য ধরে মন দিয়ে বুঝতে হবে, নয়তো এটা বুঝতে পারবো না আমরা। কি খেলি, অ্যান্সার তখন কি আসবে, তখন অ্যান্সার আসবে বল খেলি। তাহলে বল তখন হয়ে যাবে, বল তখন হয়ে যাবে তোমার অবজেক্ট, আর এটা তোমার হয়ে গেল ভার্ব। একটা কথা খেয়াল করো যে আমাদের বাংলা সেন্টেন্সটার সাথে প্রথমে এটাকে যদি আমি 1 নাম্বার দিই, এটাকে যদি 1 নাম্বার দিই আমি, তাহলে ভার্ব হবে 2 নাম্বারে, 2 নাম্বার হচ্ছে ভার্ব, আর 3 নাম্বার হচ্ছে খেলি। তাহলে কি আসলো তোমার, তোমার বাংলা বাক্য সব সময় আসলো 1 3 2, কিন্তু ইংলিশ বাক্য হবে 1 2 আর 3। তাহলে ইংলিশটা কি আসবে, ইংলিশটা অ্যান্সার আসবে তোমার আই প্লে আ বল। ওকে, তাহলে এটা দেখো,
এটা হচ্ছে তোমার সাবজেক্ট, এটা হচ্ছে তোমার ভার্ব, আর এটা হচ্ছে তোমার অবজেক্ট। এ সবসময় তোমার ইন্ডিকেট করবে 1, 2 আর 3 দিয়ে। কখনো আমাকে সেন্টেন্স যখন বাংলা থেকে নেব বা অন্য ভাষা থেকে নেব আর ইংলিশে ট্রান্সফার করব, তখন খেয়াল করবে যে ইংলিশ এই নিয়ম অনুযায়ী হবে, সাবজেক্ট আগে হবে, সেকেন্ডে ভার্ব হবে, আর নেক্সট পোর্শনে হবে অবজেক্ট। ওকে, তাহলে মোটামুটি সেন্টেন্স গঠন করার জন্য, সেন্টেন্সকে অনুবাদ করার জন্য আমরা এই প্যাটার্নটা সবসময় মনে রাখবো। এরপর আমরা টেন্সে যাব। দেখো, টেন্সে যাবার সময় একটা জিনিস আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমরা বাংলায় যে কাল জানি, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, ইংলিশে সেটা তিনটে পার্ট আছে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। এই তিনটে টেন্স প্লাস এই তিনটে টেন্সের ভয়েস, অ্যাক্টিভ আর প্যাসিভ, কি হবে একসাথে সেটা বুঝে নাও। তাহলে তোমার কি হবে যে টেন্সের স্ট্রাকচার জানার সাথে সাথে ভয়েসের স্ট্রাকচারটাও ভালোভাবে মনে থেকে যাবে, একই প্যাটার্নে পড়াটা রেডি হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, টেন্সকে কি বলবো আমরা? টেন্সকে আমরা কাল বলবো, তাই তো? টেন্স কয় প্রকার আমরা বললাম? 3 প্রকার। নাম্বার 1, প্রেজেন্ট টেন্স। নাম্বার 2, টেন্স পাস্ট টেন্স। নাম্বার 3, ফিউচার টেন্স। ওকে, এই তিনটে টেন্সকে আবার প্রত্যেকটা টেন্সকে তুমি 4টি পার্টে ভাগ করবে। প্রত্যেকটা, এই প্রেজেন্টেরও 4টা থাকবে, পাস্টেরও 4টা থাকবে, আর ফিউচারের 4টা থাকবে। কি কি থাকবে? শুধু প্রেজেন্টের পর তুমি বসাবে ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। নাম্বার 2তে কি থাকবে? কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3-এ কি থাকবে? পারফেক্ট টেন্স। আর নাম্বার 4-তে কি থাকবে? পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটে টেন্সেরই এই 4টা পার্ট থাকবে, শুধু তার আগে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এভাবে বলে বলে চললেই হবে। তাহলে প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা টেন্সের একটা করে ডেফিনেশন আছে। আর সেটার ডেফিনেশনটা ভালোভাবে বুঝবো, তাহলে আমরা গুলিয়ে ফেলবো না এই 4টা ভাগে ট্রান্সলেট করার সময়। তাহলে এখন দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে, এটাকে প্রেজেন্টের পার্টটা নিয়ে নিলাম। প্রেজেন্টের পার্টটা নিয়ে নিয়ে সাথে সাথে এর এর 4টা পোর্শন বেরাবে। এই 4টা পোর্শনকে আমি একটা একটা ডেফিনেশন আর স্ট্রাকচার, ওর অ্যাক্টিভ আর প্যাসিভ দেখবো কি হবে। দেখো কি হবে। 1 নম্বরে আমরা পেলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কাকে বলে? আগে শুনে নাও। বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, বা যা চিরসত্য বা যা অভ্যাসগত বোঝায়, তাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলবো। কি বলবো? বর্তমান কালে কোনো কাজ হয় বা
হয়ে থাকে বা যা চিরসত্য বা যা অভ্যাসগত বোঝায় বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এর আমি বৈশিষ্ট্যগুলো কি রাখবো? একটা রাখবো, একটা হয় বা হয়ে থাকে। দ্বিতীয় নাম্বারে পাচ্ছি আমরা চিরসত্য, আর থার্ড নাম্বারে পাচ্ছি অভ্যাসগত। ঠিক আছে, বোঝা গেল? তাহলে চিরসত্য, অভ্যাসগত, হয় বা হয়ে থাকে। কখন হবে? প্রেজেন্ট কালে হবে, প্রেজেন্ট টেন্সে হবে। তখন আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন আমরা জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরসত্য। আমরা জানি যে বাতাস বয়, এটাও চিরসত্য। আমরা জানি মানুষ মরণশীল, এটাও চিরসত্য। এইভাবে ভুরি ভুরি আমরা চিরসত্যর উদাহরণ দিতে পারবো। আবার অভ্যাসগত, অভ্যাসগত কি হবে? আমার প্রতিদিন অভ্যাস মর্নিং ওয়াক করা, আমার প্রতিদিন অভ্যাস পেপার পড়া। এইভাবে আমরা অভ্যাসগত দিকগুলা ভাববো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আবার হয় বা হয়ে থাকে, আজকে ধরো তোমরা ক্লাস 6-এ পড়ো বা 7-এ পড়ো, তোমরা সামনের বছর 2026-এ তোমরা চলে যাবে কোন ক্লাসে? যারা 6-এ আছো 7-এ চলে যাবে, যারা 7-এ আছো 8-এ চলে যাবে। এখন বলো, ওই 6-এর ক্লাসটা ফাঁকা থাকবে কি? ওই 6-এর ক্লাস ফাঁকা থাকবে না, কেউ না কেউ এসে ভর্তি হবে আর 6-এর ক্লাস চলতে থাকবে। মানে 6-এর ক্লাস এর পড়া হয়ে থাকবে, কোনো বিকল্প হবে না। আবার 6-এর ছেলে মেয়ে 7-এ চলে যাবে, 7-এর ছেলে মেয়ে 8-এ চলে যাবে, কিন্তু 6-এর ক্লাস ব্ল্যাঙ্ক থাকবে না, ফাঁকা থাকবে না। আবার আবার বলি যে বৃষ্টি হয়, বৃষ্টি কন্টিনিউ হয় না, বছরের একটা সেশনে আমরা দেখতে পাই বৃষ্টি হয়। এমন কি হয়েছে যে 2025-এ বৃষ্টি হলোই না, একদম 2026-এ হবে, এরকম তো হয় না। অর্থাৎ কন্টিনিউ না হোক কিন্তু ছেড়ে একটা নির্দিষ্ট টাইমে সেটা হয়ে থাকে। একবার আমরা দেখি রেনি সিজনে বৃষ্টি হয়ে থাকে, আবার উইন্টার সিজনে উইন্টার আসে। এইভাবে আমরা বলবো যে বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে বা যা চিরসত্য বা অভ্যাসগত বোঝায় তাকে আমরা বলবো কি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বুঝতে পারছো? তারপরে দেখো এর স্ট্রাকচার কি হবে। এর স্ট্রাকচারটা আমরা বানাবো, এর স্ট্রাকচারটা আমরা বানাবো এইভাবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপর আমরা জানবো ভার্ব ওয়ান। ভার্ব ওয়ানটা কি? ভার্বের ভার্ব ওয়ানটাকে আমরা সেটাই বলবো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ভার্ব, ভার্ব এর প্রেজেন্ট ফর্মটা আনবো। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে গেলে কি করব সেটা আমি পরে বলছি। প্লাস অবজেক্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে ভার্বের 3টে ফর্ম আছে আমাদের মনে রাখতে হবে। ভার্বের কটি ফর্ম? ভার্বের 3টে ফর্ম। ভার্ব এর 3টি ফর্ম। নাম্বার ওয়ানে কি আছে? নাম্বার ওয়ানে আছে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা ভার্ব ওয়ান বলি। নাম্বার টুতে আছে পাস্ট ফর্ম, এটাকে আমরা ভার্ব টু বলি।
আর নাম্বার 3 তে আছে পাস্ট পার্টিসিপল। ওকে, এটাকে আমরা বলবো ভার 3। তোমাদেরকে যেটা দিলাম ভার্ব 1, এটা শুধু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লাগবে, অন্য কোনো জায়গায় এই ফর্মটা লাগবে না। এখন খেয়াল করো, এই প্রেজেন্ট ফর্মের অ্যাক্টিভ আর প্যাসিভ দুটো ভয়েস আছে, ওটা তোমরা পরে করবে, এর পরের ভিডিওতে ওটা দেখাবো। আগে টেন্সটা ফুলফিল আলোচনা হয়ে যাক, এরপর আমি দেখব যে এই টেন্সে একটা নেগেটিভ আর একটা কি বলবো ইন্টারোগেটিভ, আমরা একটা হ্যাঁ সূচক বাক্য, একটা না সূচক বাক্য আর একটা প্রশ্নবোধক বাক্য, তিনটে পার্ট পাবো। এই তিনটে পার্ট কেমন ভাবে হবে। ওকে, প্রথমে দেখি যেটা আমরা জানলাম সেটা কি রকম হবে। আমি বই পড়ি, কি হবে? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই রিড এ বুক। এখন খেয়াল করো, এটাকে আমি যদি নেগেটিভ করি, আমি না সূচক বাক্য করি, কি করব? তাহলে যে কোনো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা হবে তোমার নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আমাকে খেয়াল করতে হবে ডাজ কখন বসে আর ডু কখন বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজকে নিয়ে আসব। তাহলে এখানে কি এটাকে নাসূচক বাক্য যদি আমরা করি, আমি বই পড়ি না, এই নাসূচক বাক্যটা আনার জন্য কি করব? আই ডু নট রিড আ বুক। কিন্তু এটা যদি হি দিয়ে হয়, আই না লিখে যদি সে দিয়ে হয়, তাহলে কি বলবো? সে বই পড়ে না। তখন কি হবে? কি হবে? হি বা সি হি বা সি ডাজ নট রিড। বোঝা গেল? তাহলে আমরা হি সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি বসাবো? ডাজ নট ইউজ করব। ঠিক আছে, আর অন্যান্য ক্ষেত্রে আমরা ডু নট ইউজ করব। এইভাবে আমরা এটাকে বানাবো, এইভাবে আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স বানাবো। বোঝা গেছে? এবারে নেক্সট চলো, আমি কোয়েশ্চেন বানাবো কিভাবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানাবো? তাহলে কোয়েশ্চেন বানাবো কি করব? ডু বা ডাজকে, আমরা যে ডু ভার্বটাকে বাইরে থেকে আনলাম সেই ডু বা ডাজকে আমি সামনের দিকে রাখবো। স্ট্রাকচার কি হবে? ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমি
একটি চিঠি, এখন তো কেউ তোমরা চিঠি লেখো না, আমি লিখতাম তাই লিখে দিলাম, আমি একটি চিঠি লিখি। এখন তোমরা সবাই ফোন করে দাও, তাই তো? আমি একটি চিঠি লিখি। এটা কি হবে? আমরা জানি এটা ভার, এটা তোমার ভার, আর আমি হচ্ছি সাবজেক্ট, আর একটি চিঠি হচ্ছে অবজেক্ট। এটাকে আমি কোয়েশ্চেন বানাবো, বুঝতে পারছো? এটাকে আমি কোয়েশ্চেন বানাবো। কোয়েশ্চেন বানিয়ে কি করব? আমি কি, তাহলে এখানে আমি একটা কি ঢোকাবো, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, আমি কি চিঠি লিখি। ঠিক আছে, খেয়াল করো তাহলে, আমি চিঠি লিখি কিনা এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমি কি চিঠি লিখি। তাহলে কি হবে? ডু আই রাইট এ লেটার। হয়েছে? তাহলে কি হলো? ডু আই রাইট এ লেটার, কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। আর যদি এখানে আমির পরিবর্তে সে থাকতো তাহলে কি হতো? ডাজ হয়ে যেত। ডাজ হি রাইট এ লেটার। একটা কথা খেয়াল করো, আমরা যদি এটা বলতাম সে চিঠি লেখে, তাহলে অ্যান্সার হতো হি রাইটস এ লেটার। ডাজের সময় আমার ডাজ যখন চলে আসলো, তখন এখানে কিন্তু আর এস হবে না, এখানে রাইটস হবে না, এটা প্লেন ভার্বটা থেকে যাবে। কেন? আমি এখানে ডাজ বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে এটার তিনটে পার্ট বোঝা গেল। একটা হচ্ছে সাধারণ বাক্য, একটা হচ্ছে নাসূচক বাক্য, আর একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নেক্সট চলো, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। প্রেজেন্ট তোমরা একটা কাজ করো, প্রথমে তিনটের ইনডেফিনাইট টেন্সটা জেনে নাও, তারপরে তিনটে কন্টিনিউয়াস টেন্স জানবে, এভাবে একটা একটা পার্ট করো। আমরা এখন পাস্ট ইনডেফিনাইট টেন্সটা জানি। ওকে, পাস্ট ইনডেফিনাইট টেন্সটা কাকে বলে, এর স্ট্রাকচার, এর নেগেটিভ আর এর ইন্টারোগেটিভ কি হবে সেটা দেখি। তাহলে পাস্ট কাকে বলে? অতীতকে পাস্ট বলে। তো অতীতকালে কোনো কাজ হয়েছিল, কি হবে অ্যান্সারটা? অতীত কালে কোনো কাজ হয়েছিল বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। এর স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু, ওই যে আগে বলেছিলাম ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন দেখো, যদি এটাকে ফর এক্সাম্পল আই
স এ বার্ড। আমি একটি পাখি দেখেছিলাম। তো আমি একটি পাখি দেখেছিলাম, এটা প্লেন হলো। এটার নেগেটিভ কি হবে? নেগেটিভ স্ট্রাকচারটা আগে দেখে নাও। সাবজেক্ট প্লাস ডিড নট। মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ডু নট বা ডাজ নট হয়েছিল, এখানে কি হবে? এখানে ডিড নট হবে। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান। এখানে দেখছো ভার্ব টু করা আছে, কিন্তু আমি যেহেতু ডু ভার্বের ডিড মানে ভার্ব টু ফর্মটা নিয়ে নিছি, ডু ভার্বের ভার্ব টু ফর্মটা নিয়ে নিছি, তার জন্য আমার মেন ভার্বটা হয়ে গেল ভার্ব ওয়ান। এটা প্রচুর ছেলেমেয়েরা ভুল করো তোমরা। এটা খেয়াল রাখবে যে ভার্ব ওয়ান আনতে হবে। ভার্ব টু যদি এখানে ভার্ব ডিড দিলে আর এখানে যদি ভার্ব টু করে দাও, তাহলে সেন্টেন্সটা রং হবে। তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এটাকে আমি নেগেটিভ কি করব? আই ডিড নট সি। আমি ভার্ব ওয়ান করলাম, এখানে দেখো ভার্ব টু করা আছে, এখানে ভার্ব টু করা আছে, এখানে তাই আমি ভার্ব ওয়ান আনলাম ডিড আছে বলে, ডিড কে নিয়ে এসেছি বলে। আই ডিড নট সি দ্য এ বার্ড আছে, এ বার্ড আছে, এ বার্ড। তাহলে নেগেটিভ এটা আসলো। এরপর দেখো এটার কোয়েশ্চেন কেমন ভাবে বানাবো? কোয়েশ্চেন প্যাটার্নটা কি রকম হবে দেখো। আমি ডিড কে আগে নিয়ে চলে আসবো, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, এইভাবে নিয়ে চলে আসবো। তাহলে আমি কি পাখি দেখি, তাহলে কি হবে? ডিড আই সি এ বার্ড। ক্লিয়ার হয়েছে? এখন চলে যাই এখন আমরা যাব ফিউচার ইনডেফিনাইট টেন্সে। 3 নাম্বার যেটা আমরা জানি ফিউচার ইনডেফিনাইট টেন্স, তাই তো? এখানে আমি কি পাবো? ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে, এখানে আমি পাবো ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। ওকে, ভবিষ্যৎকালে হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে এর স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে ওটাকেই আমরা বানাই। এক্সাম্পলটা কি হবে? আই শ্যাল সি, আমি উইলও বলতে পারি, আই শ্যাল সি দ্য বার্ড। ঠিক আছে, একে নেগেটিভ করব। নেগেটিভ করার সময় আমরা দেখব
নেগেটিভ করার সময় আমরা একটা জিনিস খেয়াল করব যে শ্যাল নট আর উইল নট আসবে, আমাদেরকে বাইরের থেকে ডু নট বা ডাজ নট বা ডিড নট আনতে হবে না। এখানে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল নট বা উইল নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা আমরা পাবো। তাহলে ওটার অ্যান্সার কি হবে? তাহলে না সূচক বাক্যটা আই উইল নট বা শ্যাল নট, আই শ্যাল নট সি দ্য বার্ড। ওকে, এর কোয়েশ্চেন কি হবে? এর কোয়েশ্চেন ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভে হবে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? শ্যাল আই সি দ্য বার্ড। তাহলে কি আসবে? শ্যাল আই সি দ্য বার্ড। তাহলে আমরা তিনটে টেন্স আর তিনটে টেন্সের প্রত্যেকটার পার্ট, ইনডেফিনাইট পার্টটা জানলাম। এরপর আমরা এগোবো প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের জন্য। এর পরের ভিডিওয়ে আমি কন্টিনিউয়াস টেন্সগুলো করব, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা ফলো করো, তোমরা শেয়ার করো, আর খাতা পেন নিয়ে যখন আমরা কাজ করব, খাতা পেন নিয়ে কাজ করব, আর কমেন্ট করে জানাও কোনটা বুঝতে পারছো না, কোনটা বুঝলে বেশি সুবিধা হবে। আমি তোমাদের পাশে সবসময় আছি। থ্যাংক ইউ।